আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আজকের ক্লাস বাংলা নবম ও দশম শ্রেণী। আমি মাহফুজা খাতুন, বড়ইকান্দি বাহারুল উলুম দাখিল মাদ্রাসা। আমি বড়ইকান্দি বাহারুল উলুম দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আজকের ক্লাসে আমি হাজির হয়েছি তোমাদের জন্য নিয়ে বাংলা প্রথম পত্র লাইব্রেরি গল্প নিয়ে। লাইব্রেরি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আমি আগের ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে। বাল্যকালে তাকে স্কুলে পাঠানো হলে প্রাতিষ্ঠানিক শিক্ষা তার জীবনে হয়ে ওঠেনি। তাকে বিভিন্ন স্কুলে পাঠানো হলো, সে তা করেনি। স্কুলের নিয়ম কানুন তার কাছে ভালো লাগতো না। তারপরে তাকে এমনকি বিলেতে তাকে ব্যারিস্টারি পড়ার জন্য পাঠানো হয়। সেখানেও মাত্র 1.5 বছর পড়াশোনা করে অসমাপ্ত রেখে দেশে চলে আসেন। কিন্তু সাহিত্যের শিক্ষা তার হয়ে ওঠেনি। সাহিত্যের বিভিন্ন শাখায় তার পদার্পণ, সাহিত্যের সব স্তরে তার পদার্পণ, যেমন কবিতা, সাহিত্য, নাটক, ছোট গল্প, কবিতা, সাহিত্য, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান ইত্যাদি বিভিন্ন শাখায় তার পদার্পণ। মাত্র 13 বছর বয়সে আমি কবি পরিচিতিটা তোমাদের কাছে আলোচনা করছি। দেখো, মাত্র 13 বছর বয়সে তিনি কি করেন? মাত্র 13 বছর বয়সে তিনি বনফুল কবিতা লিখেন। আর তিনি 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। মাত্র 17 বয়সে তিনি বিলেতে চলে যান। 1913 সালে তিনি 17 বছর বয়সে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান। তার মৃত্যু হয় কত সালে? তার মৃত্যু 1941 সাল। তিনি জীবিত ছিলেন 80 বছর। তাহলে এখান থেকে কবি পরিচিতিটা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। আমি এর আগে আলোচনা করেছিলাম। তারপরে যেহেতু এখানে আমাদের লাইব্রেরি গল্পটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, লাইব্রেরি গল্পটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের তাই কবি পরিচিতিটা বাদ দেওয়া যায় না। এটাকে আমি আবার স্মরণ করে রচনা পরিচিতি, লেখক পরিচিতিটা আমি আবার মনে করিয়ে দিচ্ছি। যেহেতু তিনি একজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়টা জানা কিন্তু আমাদের একান্ত দরকার। এইখানে আমাদের কিন্তু কি করতে হবে? এখানে তার জন্ম মৃত্যুটা আমাদের মনে রাখতে হবে। আর তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? তিনি বিশ্বকবি হিসেবে পরিচিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে, মৃত্যু 1941 সালে। তিনি কত বছর বয়সে প্রথম কবিতা লিখেছিলেন? মাত্র 13 বছর বয়সে। আর সেই কবিতার প্রথম কবিতার নাম ছিল বনফুল। তিনি 17 বছর বয়সে লেখাপড়ার জন্য বিলেতে চলে যান, কিন্তু সেখানে কি করে মাত্র 1.5 বছর পড়াশোনা ব্যারিস্টারি পড়া অসমাপ্ত রেখে তিনি বাংলাদেশে চলে আসেন। আর বাংলাদেশের সাহিত্য তিনি চর্চা করেন। আর তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে
নোবেল পুরস্কার পান। তার মৃত্যু হয় কত সালে? 1941 সালে। তিনি 80 বছর জীবিত ছিলেন। এই প্রশ্নটা কিন্তু আমাদের আসে, রবীন্দ্রনাথ ঠাকুর কতদিন জীবিত ছিলেন? তিনি 80 বছর জীবিত ছিলেন। আচ্ছা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে আমাদের আজকে কিন্তু আমি একটু লাইব্রেরির বইটা তোমরা হাতে নিয়ে একটু দেখো, পড়ে আমি গল্পটা তোমাদের পড়ে বুঝিয়ে দিচ্ছি। মহাসমুদ্রের 100 বছরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। মহাসমুদ্রের 100 বছরের কল্লোল মানে কি? পানির শব্দ। চুপ থাকিত, তাহলে সেটা কি লাইব্রেরির সাথে তুলনা করা হইতো। এখানে বাসা চুপ করিয়া আছে। হ্যাঁ, লাইব্রেরির মধ্যে অবশ্যই বাসা চুপ করিয়া থাকে। যেমন আমরা বলে থাকি যে বই কিন্তু বই লেখা কিন্তু তার নিজের বাসায়, বই লাইব্রেরির ভিতরে বই যে সংরক্ষিত আছে, সেই বইগুলো কি করে আমাদের মুখ দিয়ে উচ্চারণ করে, কিন্তু সে নিস্তব্ধ চুপ হয়ে সে বসে থাকে। চুপটা আছে প্রবাহ স্থির হইয়া মানবতার অমর আলোককালে অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়াছে। তাহলে অক্ষরের শৃঙ্খলে এখানে কোথায় লেখা আছে? বই লাইব্রেরির মতো বইয়ের মতো কি আছে? অক্ষরের শৃঙ্খলে, অর্থাৎ শিকলের ভিতরে সে বাঁধা পড়িয়াছে, কারাগারে বাঁধা পড়িয়াছে। ইহারা সহসা যদি বিদ্রোহ হইয়া ওঠে, নিস্তব্ধ ভাঙ্গিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে হইয়া আসে। হিমালয়ের মাথার উপরের কঠিন বরফের মধ্যে সেসব শত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে আবহাওয়া মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। হিমালয়ের মাথার উপর কি থাকে? বরফ থাকে। এখানে কিন্তু আমাদের প্রশ্ন হয়, হিমালয়ের মাথার উপরে কি থাকে? বরফ থাকে। তেমনি লাইব্রেরির মধ্যে কি হয়? মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখা হয়। তাহলে বন্যাকে বাঁধা আমার হিমালয়ের মাথার উপরে কি থাকে? বরফ থাকে। আর লাইব্রেরির মধ্যে কি থাকে? মানব হৃদয়ের বন্যা বাঁধিয়া রহিয়াছে। বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়ে বাঁধিয়াছে। এখানে আমাদের প্রশ্ন হবে যে বিদ্যুৎকে মানুষ কি দিয়ে বাঁধিয়াছে? লোহার তার দিয়ে বাঁধিয়াছে। কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারে? মানুষ শব্দকে কিসের মধ্যে বাঁধিতে পারে? নিঃশব্দের মাঝে বাঁধিতে পারে। হ্যাঁ, যেমন মনে কর, যেমন আমরা সবাই জানি যে শব্দকে অবশ্যই নিঃশব্দের মাঝে বাঁধিতে পারে। যেমন আমরা যেই শব্দগুলো অতীত ইতিহাস যেগুলো জানি, সেগুলো আমরা কিসের মাধ্যমে জানতে পারি? লাইব্রেরির মাধ্যমে। যদি লাইব্রেরির মাধ্যমে জানা না থাকতো, তাহলে কিন্তু আমরা সেটা জানতে পারতাম না। তাহলে এটাই কে শব্দকে নিঃশব্দের মাধ্যমে মানুষ জানিতে পারে। কে জানিত সঙ্গীতকে, হৃদয়ের আশোকে, জাগ্রত আত্মার আত্মধ্বনিকে, আকাশের দৈব বাণীকে সে কাগজে মুড়িয়া রাখিবে। অর্থাৎ কে জানিত সে কাগজের ভিতরে সেটা মোড়ানো থাকবে। কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দি করিবে। হ্যাঁ, এটা কিন্তু কেউ জানতো না। অতীতকে মানুষ কিসের সাথে বন্দি করে আছে? বর্তমানের সাথে। অর্থাৎ যতই দিন যাবে ততই কি অতীত কি বর্তমানের সাথে সেই বাধাই থাকবে। আর সেই বাধাটাই থাকে কোথায়? অর্থাৎ কি আবদ্ধ করে রাখা হয় কোথায়? লাইব্রেরির মধ্যে। অতল স্পর্শে দৈবরণকে কলল সমুদ্রের উপর কেবল একখানি বই দিয়া সাঁকু বাঁধিয়া দিবে। তাহলে সাঁকু বাঁধিয়া দিবে কি দিয়ে? বই দিয়ে। লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথে চৌমাথার উপরে দাঁড়াইয়া আছি। লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথে চৌমাথা, এখানে চৌমাথা কিন্তু এখানে আবার আমাদের কি আসছে জানো? দ্বিগু সমাস। চৌমাথা এখানে বাংলা দ্বিতীয় পত্রের একটা বিষয় কিন্তু আমাদের চলে আসছে। চৌমাথা, চান মাথার সমাহার, চৌমাথা দ্বিগু সমাস। লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের উপরে দাঁড়িয়ে আছি। কোন পথে অনন্ত সমুদ্রে গেছে, কোন পথ অনন্ত শিখরে উড়ে আছে, কোন পথ মানব হৃদয়ের অতল স্পর্শে নেমেছে। যে দেবে ধাবমান হও, কোথাও বাধা পাইবে না। অর্থাৎ কি, যে দিকে ধাবমান হও সেদিকে কোথাও বাধা পাবে না। মানুষ আপনার পরিত্রাণকে কতটুকু জায়গার মধ্যে বাঁধিয়া রাখিয়াছে। মানুষ আপনার পরিত্রাণকে কতটুকু বাঁধিয়া রেখেছে সেটা লাইব্রেরির মধ্যে পাওয়া যায়। শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়। এখানে আমাদের একটা প্রশ্ন হয়, সমুদ্রের শব্দ কোথায় শোনা যায়? শঙ্খের মধ্যে। শঙ্খ মানে কি? সামুদ্রিক ঝিনুক। তেমনি এই লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছে। হ্যাঁ, লাইব্রেরির মধ্যে আমরা হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনতে পাই। সেটা কি লাইব্রেরির বইয়ের মধ্যে লেখা থাকে। এখানে জীবিত মৃত মানুষ হৃদয়ের পাশাপাশি এক পাড়ায় বসবাস করিতেছে। তাহলে জীবিত মৃত মানুষ কোথায় বসবাস করিতেছে? এক পাড়ায় বসবাস করিতেছে। বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসাথে থাকে। তাহলে এখানে আমাদের প্রশ্ন হয় কি, বাদ ও প্রতিবাদ
কিসের মতো বসবাস করে? দুই ভাইয়ের মতো। সংশয় বিশ্বাস সন্ধান আবিষ্কার, এখানে দেহে দেহে লয় বাস করে। এখানে দীর্ঘ প্রাণ স্বল্প প্রাণ পরম ধৈর্য শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে, কেউ কাউকে উপেক্ষা করিতেছে না। এখানে স্বল্প প্রাণ দীর্ঘ প্রাণ সবাই একই পাশাপাশি বসবাস করিতেছে। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। কত নদী সমুদ্র পর্বত উচ্ছৃঙ্খল উল্লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠে এখানে আসিয়া পৌঁছিয়েছে। কত শত বছরের প্রান্ত হইতে এই স্বর আসিয়াছে, এসো এখানে এসো, এখানে আলোকের সঙ্গীত গান গাইতেছে। তাহলে এখানে কে ডাকছে? এখানে লাইব্রেরি ডাকছে। কিভাবে ডাকছে? এসো এখানে আলোকের সঙ্গীত গান গাইতেছে। অর্থাৎ লাইব্রেরির মধ্যে আলোকের সঙ্গীত গান গায়। অমৃতলোক প্রথম আবিষ্কার করে যে মহাপুরুষ যে কোনো দিন আপনার চারদিকে মানুষকে ডাক দিয়া বলিয়েছে, তোমরা সকলে অমৃতের পুত্র। তাহলে অমৃতলোক প্রথম আবিষ্কার করে যে মহাপুরুষকে কি বলেছিল? তোমরা সবাই অমৃতের পুত্র, তোমাদের দিব্যমান বাস করিতেছে সেই মহাপুরুষের কণ্ঠ এই সহস্র বাছায় সহস্র বৎসরের মধ্য দিয়ে এই লাইব্রেরির মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। তাহলে কি প্রতি শত সহস্রের ভাষা কোথায় প্রতিধ্বনিত হচ্ছে? লাইব্রেরির ভিতরে। এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কি কিছু বলার নাই? হ্যাঁ, বঙ্গ প্রান্ত থেকে আমাদের কি কিছু বলার ছিল না? মানব সমাজকে আমাদের কি কোনো সংবাদ দিবার নাই? জগতের একজন সঙ্গীতের মধ্যে বঙ্গদেশেরই কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে। আমাদের পথ প্রান্তস্থিত সমুদ্রকে আমাদের কিছু বলিতেছে না? অর্থাৎ এখানে দেখো, আমাদের পথ প্রান্ত বিস্তৃত সমুদ্রকে আমাদের কিছু বলিতেছে না? আমাদের গঙ্গা কি হিমালয়ের শিখর হইতে কৈলাসের কোনো গান বহন করিয়া আসিতেছে না? অর্থাৎ আমাদের গঙ্গা মানে কি? নদী বা গানকে বোঝানো হয়েছে হিমালয় পর্বত। সেই পর্বতে কৈলাসের কোনো গান বহন করে আনিতেছে না? অবশ্যই আনিতেছে। আমাদের মাথার উপরে কি তবে অনন্ত নীলাকাশ নাই? তাহলে আমাদের মাথার উপরে কি আছে? অনন্ত নীলাকাশ আছে। সেখানে হইতে অনন্তকালে চিরজ্যোতির্ময় নক্ষত্র লিপিকে মুছিয়া ফেলিয়াছে। হ্যাঁ, সেই আকাশে থেকে মাথার উপরে যে আমাদের নীল আকাশ আছে, সেই আকাশটাকে কি কেউ মোচন করিয়া ফেলিতে পারিতেছে? দেশ বিদেশ হইতে অতীত বর্তমান হইতে প্রতিনিয়ত আমাদের কাছে মানব জাতির পত্র আসিতেছে। তাহলে মানব জাতির পত্র কোথা থেকে আসে? দেশ বিদেশ থেকে আসে। আমরা কি তাহার উপরে দুটো চারটি চটি চটি ইংরেজি খবরের কাগজ লিখিব? তাহলে আমাদের চটি চটি দুটি ইংরেজি খবর কোথায় লেখা হয়? খবরের কাগজে। সকল দেশ অসীম কালের পটে নিজ নিজ নাম খুঁজিতেছে। অর্থাৎ সকল দেশই কি করে? নিজের নাম খুঁজে বেড়ায়। বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতায় লেখা থাকবে? এখানে কিন্তু আমাদের প্রশ্ন হয় যে বাঙালির নাম কোথায় লেখা থাকার কথা? লাইব্রেরি গল্পে বলা হয়েছে দরখাস্তের দ্বিতীয় পাতায়। অর্থাৎ কথাটা বলা হয়েছে যে বাঙালির নাম কি কখনো প্রথম পেজে আসবে না? কেবল কি দ্বিতীয় পাতায় লেখা থাকবে? জড় অদৃষ্টের সহিত মানবতার সংগ্রাম চলিতেছে। সৈনিকদেরকে আহ্বান করিয়া পৃথিবীর দিকে দিকে শঙ্খধ্বনি বাজিয়া উঠিয়েছে। আমরা কি কেবল আমাদের উঠানোর মাচার উপর কার লাউ কুমড়া লইয়া মোকদ্দমা বা আপিল করিতে থাকিব? অর্থাৎ এইখানে বলা হয়েছে যে আমাদের বাঙালির স্বভাব, আমরা সবসময় লাউ কুমড়া বলতে সামান্য একটি বিষয়কে বোঝানো হয়েছে। অর্থাৎ সামান্য বিষয় নিয়ে কিন্তু আমরা এটাকে তোলপাল করি। সেই বিষয়টা এখানে বলা হয়েছে যে আমরা কি আমাদের উঠানের মাচার উপরে লাউ কুমড়া নিয়ে মোকদ্দমা করিব, আপিল করিতে চাইব? অর্থাৎ মামলা মোকদ্দমার কথা এখানে বলা হয়েছে। বহু বৎসর নীরব থাকিয়া বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে। অর্থাৎ বহু বৎসর সে বঙ্গবাণী কি ছিল? নীরব ছিল। এখন কি সে প্রাণ ভরিয়া উঠেছে। তাহাকে আপনার ভাষায় একবার আমার কথা বলিতে দাও। তাকে একবার, অর্থাৎ নিজের ভাষায়, আপনার ভাষায় মানে কি? নিজের ভাষায় সেই কথাগুলো আমাদেরকে বলিতে দাও। বাঙালির কণ্ঠের সহিত মিলিয়া বিশ্ব সঙ্গীত মধুরতর হইয়া উঠিবে। অর্থাৎ বাঙালির কণ্ঠের সহিত কি মিলিবে? বিশ্ব সঙ্গীত। আর সেই বিশ্ব সঙ্গীত কেমন হবে? মধুরকর হয়ে উঠবে। এখানে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তার লাইব্রেরি গল্পের মাধ্যমে, তার বাংলাদেশ লাইব্রেরি গল্পের মাধ্যমে লাইব্রেরিকে তুলনা করেছেন নীরব নিস্তব্ধতার ভিতরে আমাদের যে শৃঙ্খলের মধ্যে যে আমাদের ভাষা সংরক্ষিত আছে সেই ভাষাকে। আর অতীতকে বর্তমানের সাথে বাধা রেখেছে কে? সেই লাইব্রেরি। যদি অতীতকে বর্তমানের সাথে বাধা না রাখিত তাহলে কিন্তু আমরা জানতাম না। তাহলে আবার এখানে মৃত এবং জীবিত মানুষের ভাষা কিন্তু পাশাপাশি এখানে বসবাস করে। বাদ প্রতিবাদ দুই ভাইয়ের মতো বসবাস করে। সেই গল্পগুলো আমাদের এই লাইব্রেরির মধ্যে থাকে।
এখানে আমরা কিন্তু পাঠ পরিচিতিতেও আমরা আলোচনা করতে পারি যে পাঠ পরিচিতিটা আমাদের কি হয়। লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুরের যে তার বিখ্যাত প্রবন্ধ, এটি তার বিচিত্র প্রবন্ধ অন্তর্ভুক্ত। এই প্রবন্ধ রবীন্দ্রনাথ লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেছেন। হ্যাঁ, লাইব্রেরি গল্প মানে এই লাইব্রেরি গল্পটার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেছেন। যদি লাইব্রেরি না থাকতো তাহলে কিন্তু আমরা অতীত বর্তমান সম্পর্কে জানতাম, ও বর্তমানেই জানতাম, অতীত সম্পর্কে আমরা জানতাম না। তাহলে আমাদের পৃথিবীর জন্মলগ্ন থেকে যা কিছু আছে সেগুলোই আমরা রচনার মাধ্যমে, লাইব্রেরির মাধ্যমে কিন্তু আমরা সেটা জানতে পারি। আর যদি সেই লাইব্রেরি না থাকতো এগুলো জানা আমাদের জন্য সম্ভব হতো না। তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সেই লাইব্রেরির মাধ্যমে আমাদের অতীত বর্তমান সব কিছু সম্পর্কে ধারণা দিয়েছেন আর লাইব্রেরির গুরুত্ব বুঝিয়েছেন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলা প্রথম পত্র লাইব্রেরি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্প থেকে তোমরা কি জানতে পারলে সেগুলো ইনবক্সে জানাবে। আর প্রশ্ন হলো, কিসের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায়? আমাদের কিসের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায়? তোমরা এই প্রশ্নগুলো লিখবে। এবং আরেকটা প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি যে জীবিত মৃত ব্যক্তির পাশাপাশি এক পাড়ায় বসবাস করিতেছে, কথাটির অর্থ কি বুঝিয়ে লেখো। এটা তোমাদের বাড়ির কাজ রইল। আশা করি সে পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই শুভ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মাহফুজা খাতুন, বড়িকান্দি বাহারুল উলুম দাখিল মাদ্রাসা। আল্লাহ হাফেজ।